আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার প্রাক্তন জয়েন্ট জেনারেল ম্যানেজার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে প্রাক্তন জয়েন্ট জেনারেল ম্যানেজার তাপস অধিকারী আমার সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। স্যার, সত্যি কিছু বলার নেই, ভয়াবহ দুর্ঘটনা। কি মনে হচ্ছে আপনার, কি মনে হচ্ছে কোন জায়গা থেকে, মানে প্রচুর পরিমাণে সেফটি মেজার্স থেকে বহুবার চেক করার পর, বহুবার ক্লিয়ারেন্সের পরে তারপর একটা বিমান তো উত্তরণের জন্য গ্রিন সিগন্যাল পায়, টেক অফ করে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক ফ্লাই করার পর 1 মিনিট 50 সেকেন্ডের মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনা। আপনার কি মনে হচ্ছে কি হতে পারে? বলেছেন অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা, কিন্তু এই ধরনের ঘটনার জন্য আমরা যেমন এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়া বা আমরা যেমন প্রস্তুত থাকি যে নিরাপত্তার জন্য সবসময় 100% নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি, সেই সাথে কিন্তু আমরা এই ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত থাকি। আপনাকে জানিয়ে রাখি, আমাদের এয়ারপোর্টে, প্রত্যেকটা এয়ারপোর্টে যত বড়ই প্লেন নামুক না কেন, তার জন্য প্রয়োজনীয় সেফটি মেজার আমাদের থাকে, যে ক্রাশ টেন্ডারগুলো থাকে তাতে যে কোনো ধরনের ফায়ার কিন্তু আগুন নেভানোর জন্য তারা প্রস্তুত থাকে। এটা শুধু এয়ারপোর্টের মধ্যে না, প্রয়োজনে এয়ারপোর্টের বাইরে গেলে গিয়ে উদ্ধার কার্য তারা চালায়। এক্ষেত্রেও তাই ঘটেছে। আমাদের তৎপরতায়, আমাদের এয়ারপোর্টের তৎপরতায়, এটিসি তৎপরতায় সঙ্গে সঙ্গে তাদেরকে ইনফর্ম করা হয় এবং তারা ছুটে যেয়ে উদ্ধার কার্য চালায় এবং বলা হয় যে যত তাড়াতাড়ি পৌঁছতে পারবে, যতজন মানুষকে বের করে আনতে পারবে ওই সাইড থেকে, ততজন মানুষকে বাঁচানো সম্ভব। তো এই এমন একটি মর্মান্তিক দুর্ঘটনার মধ্যেও যারা এই উদ্ধার কার্য চালিয়েছে তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, এবং সেই সঙ্গে সাধারণ মানুষ যারা হাতে হাত লাগিয়েছেন তারাও আমাদের কৃতজ্ঞতা, আমাদের ধন্যবাদ জানাতে হবে তাদেরকেও। আর কি কারণে ঘটলো এটা তো অবশ্যই তদন্তে বেরিয়ে আসবে। আশা করি আমরা খুব শীঘ্রই সবগুলো জানতে পারবো একেবারে। এবং এই মুহূর্তে যে দুর্ঘটনার মুহূর্তে ছবিগুলো উঠে আসছে একের পর এক, বোঝা যাচ্ছে স্যার যে একটা বড় এলাকা জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন বিল্ডিং, এবং সেই গোটা এলাকা জুড়ে যে বিল্ডিংগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাতেই স্পষ্ট হচ্ছে যে বিমানটির ভিতরে যারা ছিলেন তাদের মানে কতজনকে বাঁচিয়ে আনা এই মুহূর্তে যাবে সেটা নিয়ে একটা আশঙ্কা থাকছে। আমরা প্রার্থনা করছি উদ্ধার কাজ হোক এবং তাদেরকে বাঁচিয়ে আনা যাক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে স্যার, এরকম দুর্ঘটনার পর কতটা মানে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে, মানে আদৌ ভেতরের বিমানের ভেতরের কোনো অংশ সেই মানে তাদের ভেতরে যারা ছিলেন তাদেরকে বাঁচিয়ে আনার মতো চান্সেস কি দেখা যাচ্ছে স্যার? মানে এই মুহূর্তে গোটা দেশ দুশ্চিন্তায় রয়েছে এই ছবিগুলো দেখছে স্যার। আমরা জানি যে বিমানটি যাচ্ছিল এখান থেকে গেটউইক বিমানবন্দরে, অর্থাৎ একটা বোয়িং 787 ফুললি লোডেড হুইল তার মধ্যে ছিল। তো ইমিডিয়েটলি আফটার টেক অফ যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তার ভয়াবহতা যে কি হতে পারে আমরা দেখতেই পাচ্ছি চোখের সামনে। এই যে কালো ধোঁয়াটা দেখা যাচ্ছে, এটাই যে এটিএফ যেটা, সেটারই আর কি জ্বলার জন্য এটা আমরা কালো ধোঁয়া দেখতে পাচ্ছি। এক্ষেত্রে বলা হয় যত তাড়াতাড়ি ক্রাশ টেন্ডার পৌঁছতে পারবে, 2 মিনিট সময় বলা হয়, যদিও বলা হয়, কিন্তু অ্যাট দ্য আর্লিয়েস্ট যত তাড়াতাড়ি পৌঁছতে পারবে ততই বাঁচার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে যেহেতু আর কি আমরা প্রথমে জানতে পারি, এয়ারপোর্ট প্রথমে জানতে পারে বা এটিসি প্রথমে জানতে পারে কি ঘটনা ঘটতে চলেছে, এবং আমরা প্রথমে অ্যালার্ট করি আমাদের এয়ারপোর্টে যে ফায়ার সার্ভিস যারা আছে তাদেরকে অ্যালার্ট করি, এবং তারাই কিন্তু প্রথমে ছুটে যেয়ে উদ্ধার কার্য শুরু করে। তারপরে তো রাজ্য সরকারের যা ব্যবস্থা আছে, ফায়ার সেফটি সার্ভিস যা আছে তারা তো হাত লাগাবেনি, এনডিআরএফ তারা তো হাত লাগাবেনি, কিন্তু প্রথম কিন্তু ধাক্কাটা সামলাতে হয় এয়ারপোর্টের যে আমাদের সেফটি সার্ভিস আছে তাদেরকে। বেশ, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এসডিআরএফ এনডিআরএফ টিম উদ্ধার কাজ চালাচ্ছে। সমাদৃতা সেই ছবিগুলো উঠে আসছে। সমাদৃতা, তোমার যদি কোনো প্রশ্ন থাকে, এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর যে 12 জন দেহ পাওয়া গিয়েছে এবং আরও উদ্ধার কাজ চলছে এবং গোটা এলাকাটা ধ্বংস হয়ে গিয়েছে, বড় একটা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং হেল্পলাইন নম্বরটা আমরা দেখাচ্ছি। সমাদৃতা, একেবারে হেল্পলাইন নম্বরটা আমাদের স্ক্রিনের একদম মাথায় যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সব থেকে বড় কথা যে 12 জন দেহ উদ্ধার হয়েছে, 12টি দেহ উদ্ধার হয়েছে। এই 12 দেহ কিন্তু ছাত্রছাত্রী যারাই থাকুক এই ছাত্রাবাসে তাদের। আমি তাপসবাবুর কাছে একটা প্রশ্ন রাখতে চাইবো। তাপসবাবু, এই ধরনের ঘটনার পরে, অব্যবহিত পরেই উদ্ধার কাজ চালানোটা যথেষ্ট একটা বিপদসংকুল কাজ তো বটে, যথেষ্ট কঠিনও, কারণ যেরকম ফুয়েল রয়েছে, একটু আগে বিভাসবাবুর সাথে কথা আমরা বলছিলাম,
ভয়ঙ্কর পরিমাণে একটা ফুয়েল দূরযাত্রার প্লেন যখন হয়, তারপর সেটা যখন ভেঙে পড়ে একটা ভয়ঙ্কর আগুন, ভয়ঙ্কর হলকা দূর থেকে যেটা তুলেছেন বিভিন্ন লোকজন, ভাইরাল করেছেন যে ছবিগুলো, এই সব ক্ষেত্রে উদ্ধার কাজটা সম্পূর্ণ করতে কতটা দীর্ঘ সময় চলে যেতে পারে এটা বোঝার চেষ্টা করছি আসলে আমরা। প্লেনে কেউ বেঁচে আছেন কিনা সেটা বুঝতে আরো কতটা সময় লাগতে পারে তাপসবাবু? কিছু আশাবাদী, কিছু প্রাণ আমরা বাঁচাতে পারবো এবং কিছু প্রাণ অবশ্যই বাঁচবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা তো আমাদের সকলেরই আছেই, সেই সাথে আমাদের যারা উদ্ধার কাজে যারা হাত লাগিয়েছেন, আমি নিশ্চিত বেশ কিছু প্রাণ এর থেকে ফিরে পাবো আমরা। তবে এই ধরনের আগুন নেভানোর জন্য যথেষ্ট যে ট্রেনিং দরকার হয় এবং যে প্রযুক্তি প্রয়োজন সেটা কিন্তু যথেষ্ট আমাদের এয়ারপোর্টের কাছে আছে। যেমন শুধু জল দিয়ে করা হয় না, ফোম আছে এবং বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করা হয় এই ধরনের এটিএফ কিভাবে আগুন নেভানোর জন্য। তো তারা সেই ব্যবস্থা সবটাই কিন্তু আমাদের থাকে এবং তারা সবটাই সেগুলো প্রয়োগ করেছেন আমার বিশ্বাস। এবং এখনো আমি প্রার্থনা করি, শুধু প্রার্থনা না, আমার বিশ্বাস যে বেশ কিছু প্রাণ এর থেকে আমরা ফিরে পাবো। দেখুন, আমরা অতীতের যে ঘটনাগুলো দেখেছি তাপসবাবু, সেখানে কিন্তু এরকমও হয়েছে যে পরের দিন হয়তো জানতে পারা গেল কোনো একটা কোনায় কেউ পড়ে গিয়েছেন, বেঁচে আছেন। আমরাও ভয়ঙ্কর রকমভাবে আশা রাখছি বেঁচে যাবেন, অনেককে বাঁচাতে অন্তত আমরা পারবো, আমরা দেখতে পাবো তারা বেঁচে রয়েছেন। কিন্তু যেটা বোঝার চেষ্টা করছি, এইরকম ভয়াবহ দুর্ঘটনার পর আমরা নিশ্চিত কতক্ষণে হতে পারবো, কতটা সময় লাগতে পারে আমাদের এটা বুঝতে যে কে কে বেঁচে রয়েছেন, আদৌ বেঁচে রয়েছেন কিনা, বা কতটা আদতে আসল ক্ষতিটা হলো, সময় কতটা লাগতে পারে? আমরা সকলেই এতক্ষণ পর্যন্ত আমরা জেনে গেছি যে এই ধরনের যখন অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু একটা কোনো ছোট্ট জায়গার মধ্যে হয় না, অনেকখানি জায়গা জুড়ে এই তার ডেব্রিস গুলো পড়ে থাকে, তার ধ্বংসাবশেষ পড়ে থাকে, বা যারা আহত বা মৃতদেহ পড়ে থাকে। তো সুতরাং সবটা জানতে আমাদের একটু সময় দিতেই হবে আমাদেরকে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসন এবং পুলিশ জায়গাটা ঘিরে ফেলেছেন, কেননা খুব স্বাভাবিক কারণেই সাধারণ মানুষ চলে আসে। তো নির্ভর করছে যে স্থানীয় প্রশাসন কতখানি সক্রিয় ওই জায়গাটাকে ঘিরে রাখার ব্যাপারে, এবং এনডিআরএফ কাজের হাত দিয়েছে। আমরা একটু ভরসা রাখি, বিশ্বাস রাখি এবং প্রার্থনা করি ঈশ্বরের কাছে যেন বেশ কিছু প্রাণ আমরা ফিরে পাই। আবার জানিয়ে রাখি, সঙ্গে সঙ্গে এই ধরনের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমরা সমস্ত হাসপাতাল, সমস্ত স্থানীয় হাসপাতাল এবং যেসব ফায়ার সার্ভিস আছে, স্থানীয় ফায়ার সার্ভিস, সকলকেই সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হয় এই খবরটি। তারপর আর দুটো জিনিস বোঝার চেষ্টা করবো আপনার কাছে। এক হচ্ছে, যেভাবে ভেঙে পড়ার ছবিটা আমরা দেখেছি, একেবারে প্লেনটা হঠাৎ করে ক্র্যাশ করে যায়, সেই জায়গা থেকে কি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার আশঙ্কার জায়গা থাকতে পারে? মানে হতে পারে এক জায়গায়, যে জায়গাটা দিয়ে পড়লো পুরো প্লেনটি, শুধু সেই জায়গায় নয়, বেশ কয়েক কিলোমিটার দূরে কিছুটা অংশ ছিটকে গেল, এরকম জায়গা কি থাকতে পারে? এরকম সম্ভাবনা কি হতে পারে? দেখুন, সাধারণত যদি আকাশ থেকে কোনো প্লেন ভেঙে পড়ে সেক্ষেত্রে অনেকখানি জায়গা জুড়ে এটা সম্ভব। যেমন আমরা চারকিদারদি যে 97-এ যেটা ঘটেছিল, আমরা যেটা জানতে পেরেছিলাম। কিন্তু এক্ষেত্রে যেহেতু প্লেনটা একটা জায়গায় নেমে এলো, ঠিক লিফট করতে না পেরে ধীরে ধীরে নেমে এলো, আমার বিশ্বাস অতখানি জায়গা জুড়ে থাকবে না। বেশ, তারপরে আমাদের সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।